আমি শফিকুল আমার সুন্দরী বিবাহিতা খালাতো বোন ১ মাসের জন্য আমাদের বাড়িতে থাকতে এসেছিল। কারণ ওই সময় আমার আব্বা ও মা আমরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপর আমার আব্বা মা যখন হজের জন্য বেরিয়ে পড়েছিল, তারপর সেদিন রাতে বাসায় আমি একাই ছিলাম। তারপর অর্ধেক রাতে মনে হলো কেউ যেন আমার পাশে শুয়ে আছে, আমাকে ছোঁয়ার চেষ্টা করছে। তারপর অনেক বেশি ঘাবড়ে গিয়ে চোখ খুলতেই দেখি আমার খালাতো বোন তো আমার চাদরের ভিতরে শুয়েছিল। আমাকে বলল, আমি খালাত ভাই আমার, তুই আমার কষ্ট জানিস না? জামাইবাবু আমায় তেমন একটা সময় দিতে পারে না, কি বলব দুঃখের কথা, আমি অনেক কষ্টে আছি, তুই আজ আমার একটা কথা রাখবে ভাই। আমি তো খালাতো বোনের চেয়ে অনেক ছোট ছিলাম, আমি তার কথা বুঝতে পারছিলাম না। খালাতো বোন পাগলের মতো বলতে লাগল, ভাই আমি একটি বার তোমার সঙ্গে নিজের। এবং এই কথা বলে আমার খালাতো বোন যখন আমার সাথে এমন করল, আমি তখন চোখে ঝাপসা দেখতে শুরু করেছিলাম। আবার অনেক খুশি লাগছিল, কিন্তু আমি তখন বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। যে কেউ আমার জায়গায় থাকলে জ্ঞান হারা হয়ে যেত, তার উপর আবার আমার খালাতো বোন, সে দেখতে অনেক সুন্দর ছিল। তারপর আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন আমিও সুযোগ পেয়ে আমার খালাতো বোনকে। আসলে আমার আব্বা মা যখন আমরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ওই সময় আমি বাড়িতে একা থাকব, এটা ভেবে আমার ছোট খালার বোন ও জামাইবাবুকে আমাদের বাড়িতে ডেকেছিল এবং আমার খালা ও তাদের সঙ্গে এসেছিল। আসলে ওই সময় কিন্তু আমার জামাইবাবু বলেছিল আমার খালাতো বোন স্বপ্নাকে নাকি এখানকার সব থেকে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তাই সে এই বাহানায় আমার বাসায় থেকে চিকিৎসা করাবে এবং আমার খাওয়া দাওয়ার খেয়াল রাখবে। যেহেতু আমি বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান ছিলাম, আমার নিজের বোন বা দিদি থাকলে হয়তো আর কাউকে ডাকতে হতো না। তাও এমন নয় যে আমি কিছু রান্নাবান্না বা কোনো কাজ করতে জানতাম না, আমি মোটামুটি রান্নাবান্না করতে জানতাম। কিন্তু আব্বা মা ভেবেছিল আমার খালাতো বোন ও খালা আমাদের বাড়িতে এসে থাকলে আমার একাকিত্ব বোধ থাকবে এবং আমাকে কোনো কিছুর জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। ওই সময় আমার কলেজের 3rd ইয়ারে পড়াশোনা চলছে এবং আমি কিন্তু ভীষণ তরুণ ও পেশিবহুল পুরুষ ছিলাম। আমার শরীর স্বাস্থ্য দেখে কেউ বলতো না যে আমার এতটা কম বয়স, কারণ ছোটবেলা থেকেই আমার শরীরের গ্রোথ অনেক বেশি ছিল এবং আমি দেখতেও ভীষণ সুন্দর ছিলাম। এদিকে আমার আব্বা মায়ের হয়ে যাওয়ার আগের দিন আমার ছোট খালা ও তার মেয়ে সফর এবং জামাইবাবু, তারা 3 জন এসে হাজির হয়েছিল। আমার খালার সঙ্গে তো বছরে একবার হলেও দেখা সাক্ষাৎ হতো, কারণ ছোট খালা তো বছরে একবার হলেও আমাদের বাসায় আসত 2-4 দিন থাকার জন্য। কিন্তু আমার খালাতো বোনের সঙ্গে প্রায় 4 বছর পরে দেখা হয়েছিল, কারণ সোফা আপু বিয়ের পরে সেদিন প্রথম আমাদের বাড়িতে জামাইবাবুকে নিয়ে এসেছিল এবং তার সৌন্দর্য দেখে তো আমি তার দিকেই তাকিয়ে থেকে গেছিলাম। বিয়ের আগে আমার খালাতো বোন আমাদের বাড়িতে আসতো এবং থেকে যেত, কিন্তু বিয়ের 4 বছর পরে আমি সেদিন তাকে প্রথম দেখেছিলাম। আমার খালাতো বোন সফরের যখন বিয়ে হয়ে যায়, তারপর এসে আমাদের বাড়িতে আসার সেরকমভাবে কোনো সুযোগ পায়নি এবং আমার খালাতো বোন সফল ও বয়সে আমার থেকে প্রায় 7 বছর বয়স ছিল। আমার ছোট খালার সঙ্গে আমাদের কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, তাই আব্বা মা হয়ে যাবে এটা শুনে আমার ছোট খালা আমার কাছে থাকতে রাজি হয়েছিল। সেদিন আমার আব্বা মায়ের যাওয়ার আগের দিন রাতে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে ছোটকার সঙ্গে সফলা আপু এবং জামাইবাবু কি 1 মাস ধরে আমাদের বাড়িতে থাকবে। মা তখন হেসে আমাকে বলেছিল যে নানা, জামাইবাবু সকলকে আমাদের বাসায় রেখে নিজের বাড়িতেই আবার ফিরে যাবে এবং সফল আপু খালা নাকি আমাদের বাসায় থাকবে। আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম যে স্বপনবাবু নিজের সংসার ছেড়ে আমাদের বাসায় 1 মাস থাকলে জামাইবাবু ও তার শ্বশুরবাড়ির এতে কোনো আপত্তি হবে না? তো মা তখন আমাকে বলেছিল যে সফল আপু অনেক দিনের চিকিৎসার জন্য এখানে এসেছে এবং এই চিকিৎসাতে 1 মাস সময় লাগবে। তারপর আমি আর এই ব্যাপারে বেশি কথা বলেননি। পরের দিন সকালবেলা আমার আব্বা মা নিজের যাত্রার জন্য বেরিয়ে পড়েছিল আমার আব্বা মায়ের চলে যাওয়ার পরে। কিন্তু আমার খালাতো আপু, আমার খালা ও জামাইবাবুর সঙ্গে আমার খুব ভালো সময় কেটেছিল। তারপর জামাইবাবু আমাদের বাড়িতে 2 দিন থাকার পরে নিজের বাড়ির জন্য রওনা দিয়েছিল। আমার জামাইবাবু যখন আমাদের বাসা থেকে চলে গিয়েছিল, তারপরে সেদিন আমি আমার খালা মিলে যখন একসঙ্গে রাতের খাবার খাচ্ছিলাম, ঠিক ওই সময় আমি কিন্তু সফল আপুর সঙ্গে অনেক ধাক্কাও করেছিলাম। বলেছিলাম, সফল আপু তুমি কত সুন্দরী, কিন্তু তোমার বর ততটাই কুৎসিত দেখতে। আমার কথা শোনা মাত্রই জানি না কেন আমার খালাতো বোন রাগ করে খাবার ছেড়ে টেবিল থেকে উঠে ঘরের ভিতরে চলে যায়।
আমি তখন খেলার মুখের দিকে তাকিয়েছিলাম এবং ভীষণ লজ্জা পেয়েছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে আমি হয়তো একটু বেশি ঠাট্টা করে ফেলেছি। খালা তখন আমাকে বলেছিল আসলে পয়সা বালা দেখে নাকি সফল আপুর বিয়ে জামাইবাবুর সঙ্গে দিয়েছিল, কিন্তু সফল আপুর আমার জামাইবাবুকে নাকি পছন্দ ছিল না, কারণ সে খুব কালো কুৎসিত ছিল দেখতে। ওই সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার খালাতো বোনের সঙ্গে ধাক্কা করে তাকে কষ্ট দিয়েছি। তাই রাতের খাওয়া দাওয়ার পরে আমি তার ঘরে গেছিলাম তাকে সরি বলতে। তারপর সেদিন রাতে আমি যখন তার রুমে যাই তখন দেখি আমার খালাতো বোন ঘরের লাইট বন্ধ করে মন খারাপ করে বিছানা একদিকে চুপচাপ বসেছিল এবং আমি যখন রুমে ঢুকে লাইটটা অন করে তার পাশে গিয়ে বসি এবং তাকে নরম স্বরে বলি, তখন সে নিজের আবেগ ধরে রাখতে না পেরে হঠাৎ করে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে নিজের মনের কথাগুলো বলতে শুরু করে। আমি তো তাকে নিজের আপন মনে করে তার মাথায় হাত বুলিয়ে অনেক স্নেহ দিয়ে বলেছিলাম, আপু তুমি এ নিয়ে একদম মন খারাপ করো না, মানুষের চেহারাটাই সব কিছু নয়, চেহারার সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য কিন্তু অনেক বেশি মূল্যবান ও কার্যকরী। পরের দিন সকালবেলা হঠাৎ করে আমার খালুর ফোন আসে এবং আমার খালুর সঙ্গে আমার খালা যখন ফোনে কথা বলে তারপরে সে অনেক বেশি কাজ শুরু করে এবং নিজের জামা কাপড় গোছাতে শুরু করে। তারপর খালাকে জিজ্ঞেস করতে জানতে পারি যে খালু নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক বেশি আঘাত পেয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই কথা শুনে আমার খালার এদিন বাধ্য হয়ে নিজের বাসায় রওনা দিয়েছিল। না হলে তো আমাদের মাঝে একটাই কথা হয়েছিল যে যতদিন আমার বাবা মা বাসায় ফিরে না আসছে ততদিন ছোট খালা আমার সঙ্গে থাকবে। কিন্তু সে দিন বাধ্য হয়ে খেলাকে বাড়ি ফিরে যেতে হয়েছিল এবং আমার খালাতো বোন সফল আপু নিজের চিকিৎসার জন্য আমাদের বাড়িতেই ছিল। আমার খালার চলে যাওয়ার পরে আমি আমার খালাতো বোন আমাদের বাসায় একাই ছিলাম, এদিকে আমার আব্বা মায়ের সঙ্গে। কিন্তু ফোনে আমার প্রত্যেক দিন একবার করে হলেও কথা হতো। কিন্তু যখন থেকে আমার খালা বাড়ি চলে গেছিল তারপর থেকে কিন্তু আমার আপুর হাবভাব একেবারে পাল্টে যায়। সে প্রত্যেক দিন নিত্য নতুন জামাকাপড় পরে আমাকে জিজ্ঞেস করত যে তাকে দেখতে কেমন লাগে, এমনকি সে যখন তখন আমাকে অনেকে এবং আমি তাকে আপন মনে করে কিছু বলতে পারতাম না। আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরে আসতাম তখন সে আমার পছন্দের খাবারগুলো তৈরি করে এবং আমাকে অনেক যত্ন সহকারে খেতে দিত। আমি কিন্তু তখনও তার মতিগতি বুঝতে পারিনি। তারপর সেদিন রাত্রিবেলা যখন অনেক বৃষ্টি হচ্ছিল ও বাজ পড়েছিল, ওই সময় আমি নিজের ঘরের লাইটটা বন্ধ করে বিছানায় শুয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। কিছুক্ষণ পরে মনে হলো আমার কেউ যেন আমাকে কিছু করার চেষ্টা করছে। তারপর আমি যখন তাড়াতাড়ি কান থেকে হেডফোন খুলে দিয়ে মোবাইলে লাইটটা অন করতেই দেখি আমার খালাতো বোন তো কেঁদে কেটে অস্থির হয়ে পড়েছে। আমি তখন তাড়াতাড়ি ঘরের লাইটটা অন করে আপুর চোখের জল মুছে জিজ্ঞেস করলাম, তুমি এভাবে কাঁদছো কেন? সে তখন আমার পাশে এসে আমাকে বলল, শফিকুল আমি একা ওই ঘরে ঘুমোতে পারছি না, আমার ভীষণ ভয় লাগছে, হয় তুমি এ ঘরে আমার সঙ্গে ঘুমাও আর না হয় আমাকে ঘরে ঘুমাতে দাও, কারণ আমার ভীষণ ভয় লাগছে। তার কথা শুনে তো আমি তখন বাধ্য হয়ে তাকে আমার বিছানায় ঘুমোতে গিয়েছিলাম এবং আমি নিজে সোফাতে গিয়ে শুয়ে পড়েছিলাম। প্রথমে তো আমি এসব কিছুই বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম যে আমার খালাতো বোনের দৃষ্টিতে আমার দিকে অনেক বেশি সংকীর্ণ হয়ে যাচ্ছিল। এদিকে সে তো দিন দিন আমার সঙ্গে এমন ব্যবহার করতে শুরু করেছিল যে মনে হচ্ছিল যেন আমি তার নতুন বল। এমনকি সে আমার সাজগোজ করে আসত যাতে আমি তাকে কিছু বলি। আমাকে জিজ্ঞেস করত যে তাকে ওই রকম ছোট ড্রেসে কেমন দেখাচ্ছে। সেদিন আমি না পেরে আমার খালাতো বোনকে বলেছিলাম যে আমার সামনে এসব ড্রেস পরার কি আছে। আমার খালাতো বোন তখন বলেছিল যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই নাকি সে গরম থেকে বাঁচার জন্য এই ধরনের ছোট জামা পরছে। এদিকে প্রত্যেক দিন রাত হতেই সে কোনো না কোনো বাহানা আমার বিছানায় ঘুমোতে চলে আসত এবং সে যখনই আমার বিছানায় ঘুমত সেদিন রাতে আমার সারা রাত ঘুম হতো না। তখন আমার কিন্তু সারা রাত এদিক ওদিক করে কাত এবং এতদিনে আমি তো এটা বুঝতে পেরেছিলাম যে আমার খালাতো বোন আমার কাছে আসার চেষ্টা করেছিল, কিন্তু সে কেন আমার সঙ্গে এরকম করেছিল আমি সেটা বুঝতে পারিনি। আমার খালাতো বোনের এরকম মতিগতি বুঝতে পেরে আমি কিন্তু নিজেকে তার থেকে গুটিয়ে রাখতে শুরু করেছিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, 7-8 দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু সে একদিনও চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়নি। সেদিন আমি তাকে না পেরে জিজ্ঞেস করেছিলাম যে
সে এখনো পর্যন্ত একদিনও ডাক্তারের কাছে কেন যায়নি। সে তখন আমার চোখে চোখ রেখে একটাই উত্তর দিয়েছিল যে তার নাকি ডাক্তারের নয়, তার নাকি ভালোবাসার প্রয়োজন। তারপর আমার খালাতো বোন অনেক চেষ্টা করেছি আমাকে তার সৌন্দর্যের জালে ফাঁসানো, কিন্তু আমি সবকিছু বুঝতে পেরে নিজেকে তার থেকে গুছিয়ে রেখেছিলাম। কিন্তু সেদিন আমার খালাতো বোন সব সীমা অতিক্রম করে দিয়েছিল। যখন সে দেখে যে তার কোনো রকম চাল কাজ করেনি, তখন সেদিন দুপুরে আমি যখন নিজের ঘরে ছিলাম, তখন সে নিজের বাথরুম থেকে অনেক জোরে জোরে চিৎকার করে বলছিল, সফিকুল, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, এখানে শর্ট সার্কিট হয়ে গেছে। তার চিৎকারের আওয়াজ শুনে আমি যখন ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে তার দিকে তাকাই, তখন তার দিকে তাকাতেই আমার চোখ দুইটা কপালে উঠে গেল। কারণ সে বাথরুমের ভিতরে এমন অবস্থা ছিল যে তাকে ওই অবস্থায় আমার দেখা ঠিক হয়নি। তুমি এসব কি করছো? কেন তুমি আমার সঙ্গে এরকম করছো? এরকম অবস্থায় তোমার আমার সামনে আসতে একবারও লজ্জা করে না? আর এখানে তো কোনো শর্ট সার্কিট হয়নি, তাহলে তুমি কেন মিথ্যে কথা বললে? তার মানে তুমি এটাই চাইছিলে তো যাতে আমি তোমাকে এই অবস্থায় দেখি, এবং তুমি যেটা চাইছো তোমার মনোকামনা যাতে পূরণ করি। যখন থেকে খালা আমার বাড়ি থেকে গেছে, তারপর থেকে তুমি আমার সঙ্গে বাজে ব্যবহার শুরু করেছে। তুমি আমার থেকে কি চাইছে? তারপর আমার খালাতো বোন যে অবস্থায় ছিল সেই অবস্থাতে বলল, শুধু একবার তোমারে চাই, দয়া করে আমার পূরণ করো। আমি তখন আমার খালাতো বোনকে হুমকি দিয়ে বললাম, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু এসব কথা আমার বাবা মাকে ফোন করে বলে দেব। আমি কিন্তু এতদিন চুপ করেছিলাম, তার মানে এই নয় যে আমি তোমার এই অসভ্যতা দেখে এখনো চুপচাপ থাকব।